আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো হাইলাকান্দিতে এনকাউন্টার কাচার পুলিশের। হাইলাকান্দি কালীবাড়ি রোড কাচার পুলিশের এনকাউন্টারে মৃত্যু ঘটল আফজল হোসেন ববুইয়া নামের এক কুখ্যাত ডাকাতের। আটক করা হয়েছে আফজলের এক সঙ্গীকে। শনিবার রাতে ডাকাতি এবং এক ধর্ষণকাণ্ডের পর পুলিশ তাদের টার্গেট নিয়ে হাইলাকান্দিতে এনকাউন্টার করে নিহত ডাকাত উদারবন্দের বাসিন্দা বলে এক সূত্রে জানা যায়। রবিবার রাতে আফজলকে গ্রেফতারের পর পালিয়ে গেলে পুলিশ পিছু দেওয়া করে হাইলাকান্দিতে গিয়ে এনকাউন্টার করতে বাধ্য হয়। আজ সকালে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। উল্লেখ্য, বিন্নাকান্দি পেট্রোল পাম্পের 2 কর্মীকে তুলে নিয়ে যায় 6 জনের দুষ্কৃতী দল। হানা দেয় পেট্রোল পাম্পের কার্যালয়ে। রাতভর এদিক ওদিক ঘুরিয়ে মারপিট করে 2 জনকে শিলচর মেডিকেল কলেজ বাইপাস রোডে পৃথকভাবে ছেড়ে দেয় দুষ্কৃতকারীরা। সোনাবাড়িঘাট আইজল রোডে এক মিজু যুবতীকে দর্শন পর্যন্ত করে দুষ্কৃতীরা। এই ঘটনা নিয়ে রবিবার ভোর থেকে গুরুত্ব সহকারে তদন্ত চালিয়ে যাচ্ছেন লক্ষ্মীপুরের এসডিপিও এবং লক্ষ্মীপুর থানার ওসি। দুষ্কৃতকারীদের কবল থেকে মুক্ত ও পেট্রোল পাম্পের 2 জন কর্মীকে নিয়ে সরেজমিনে তদন্তে রয়েছেন এসডিপিও এবং ওসি। শনিবার রাতে এই ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনা নিয়ে বিন্নাকান্দি এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে বিন্নাকান্দি পেট্রোল পাম্পের কর্মী বিশাল চাষা ও নৈশ প্রহরী অজিত আলী জানান, প্রথমে রাত 10:30 নাগাদ বিশাল পেট্রোল পাম্পের কাজ ছেড়ে দিলখুশ বাগানে নিজের বাড়িতে যাওয়ার পথে বিন্নাকান্দি দ্বিতীয় খণ্ডে একটি 4 চাকার গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে 2 জন নেমে এসে তাকে জবরদস্তি গাড়ির পিছনে তুলে তাকে পয়লাপুলের দিকে নিয়ে যায়। গাড়িতে ছিল মোট 6 জন যুবক। তারা বাংলায় কথা বলে, গামছা দিয়ে তার হাত মুখ বেঁধে রাখে। অনেকক্ষণ গাড়ি নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। অনেক দেরিতে তাকে নিয়ে যায় বিন্নাকান্দি পেট্রোল পাম্পে। সেখানে গিয়ে পেট্রোল পাম্পের নৈশ প্রহরী অজিত আলীকে ডেকে পেট্রোল দিতে বলে। অজিতের বাড়ি পেট্রোল পাম্পের পাশেই। তিনি তাদের জানান সবকিছু বন্ধ রয়েছে, তেল দিতে পারবেন না। তখন অজিতকে মারপিট করে দুষ্কৃতকারীরা, এতে তার হাত জখম হয়। তাকে জবরদস্তি গাড়িতে তুলে নেয়। তবে এই ঘটনার সঙ্গে আফজল জড়িত কিনা তা জানা যায়নি। অপরদিকে উদারবন্দে আটক করা হলো 2 ভুয়ো কৃষি আধিকারিককে। জনতার সঙ্গে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে আটক 2 ভুয়া কৃষি আধিকারিক। পালিয়ে যায় আরো 2 জন। ধৃতরা উত্তর কৃষ্ণপুরের হারুদাস ও উদারবন্দের রিঙ্কুদর। অভিযোগ, নিজেদের কৃষি আধিকারিক পরিচয় দিয়ে গ্রামবাসীদের কিষাণ ক্রেডিট কার্ড বানিয়ে দেওয়ার জন্য মোট 4 ভুয়ো কৃষি আধিকারিক গিয়েছিলেন উদারবন্দের জাফিরবন্দে। তাদের সঙ্গে ছিল একটা পিওএস মেশিনও। স্থানীয় রাজেশ বংশীর ঘরে জমায়েত হয়েছিলেন গ্রামবাসী নগদ ধন ও নথিপত্র দিয়ে কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা নিতে। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। তাদের কথাবার্তায় সন্দেহ হয়। নানা জিজ্ঞাসাবাদের জন্য বেরিয়ে আসে আসল পরিচয়, এরা যে নকল কৃষি আধিকারিক। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। ধরপাকড় শুরু হতেই 2 জন পালিয়ে যেতে সক্ষম হলেও 2 ভুয়ো আধিকারিক জনতার হাতে ধরা পড়ে যান। এরপর উদারবন্দ পুলিশের হাতে তুলে দেন জনতা। অপরদিকে ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে 6ষ্ঠ দফার ভোট গ্রহণ। বাকি রয়েছে মাত্র 1টি দফা। তার আগে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে বলে মন্তব্য করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। তিনি দাবি করলেন, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার এবং দিল্লিতে ভোটের পর জোট শরিকদের মধ্যে যে অবিশ্বাস্য রসায়ন তৈরি হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি। ইন্ডিয়া জোট ইতিমধ্যেই 272টি আসনের অর্ধেক গণ্ডি পেরিয়ে গিয়েছে। মোট 350-এর বেশি আসন পাওয়ার পথে রয়েছে। একই সঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদকের সাফ বক্তব্য, বিজেপি দক্ষিণে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এবং অন্যান্য অঞ্চলে জমি হারাচ্ছে। ইন্ডিয়া জোট প্রথম দফার পর থেকে শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রমেশ বলেন, বিজেপির প্রচার তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় বিদায়ী প্রধানমন্ত্রীর অবসর পরিকল্পনা করার জন্য অতিরিক্ত সময় রয়েছে। বিজেপি হরিয়ানা ও পাঞ্জাবের মতো রাজ্যগুলিতে প্রচারে অসুবিধার মুখোমুখি হচ্ছে, কারণ তাদের নেতাদের গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছেন বাসিন্দারা। এর জন্য কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভকে দায়ী করেছেন। অপরদিকে যদি এবারের নির্বাচনে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসে ইন্ডিয়া জোট, তাহলে কে হবেন প্রধানমন্ত্রী? এই প্রশ্নের জবাব দিলেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, এটা কোন বনেগা করুড়পতি জিজ্ঞেস করার মতো। আমরা যদি সরকার গড়ি, তাহলে সব নেতারা মিলে সিদ্ধান্ত নেওয়া হবে কে প্রধানমন্ত্রী হবেন। কিন্তু কেন কংগ্রেস তথা ইন্ডিয়া জোট সেই অর্থে কাউকে প্রধানমন্ত্রীর মুখ করে এগোচ্ছে না? এই প্রশ্নের জবাবে খাড়গে মনে করিয়ে দেন, 2004 ও 2009 লোকসভা নির্বাচনে কংগ্রেস কিন্তু জনাদেশ পেয়ে ক্ষমতায় এসেছিল তথাকথিত কোনো প্রধানমন্ত্রীর মুখ ছাড়াই। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখকে এই প্রশ্ন তুলে বারবার বিরোধীদের কটাক্ষ করেছে গেরুয়া শিবির।
গত বছরের জুনে পাটনায় ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক হয়। সেই বৈঠকের সময় থেকেই এই বিষয়ে খোঁচা দিয়ে চলেছে বিজেপি। এমনকি তাদের তরফে একটি বিজ্ঞাপনও প্রকাশ করা হয়, যেখানে বর ছাড়া বরযাত্রীদের একটি ছবি দেখা গিয়েছিল। গেরুয়া শিবিরের প্রশ্ন ছিল 2024 সালের বর কে, কিন্তু এদিন খাড়গে দাবি করেন তারা এই নিয়ে ভাবিত নন, বরং জিতে সরকার গড়ার পরিস্থিতি হলে তখন তা নিয়ে ভাববেন। একথা বলতে গিয়ে অতীত উদাহরণ টেনে তিনি বলেন, 2004 সালে কংগ্রেস নেতারা চেয়েছিলেন সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর পদে বসুন, কিন্তু উনি তা প্রত্যাখ্যান করলেন। আমাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা ছিল না, 140টি আসন পেয়েছিলাম। 2009 সালে তবু আমরাই ক্ষমতায় ফিরি 209 আসনে জিতে। আমরা ইউপিএ জোট তৈরি করি এবং সরকার চালাই 10 বছর ধরে। অনেক সময় জ্ঞানীরাও ইতিহাস ভুলে যায়। তার শেষ বাক্যটি যে বিজেপিকে খোঁচা দিতে ব্যবহৃত, সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল। কেননা এরপরই তাকে কটাক্ষ করতে দেখা যায় যে 2014 সালে ক্ষমতায় আসার আগে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। মূল্যবৃদ্ধির মোকাবিলা করবেন বলেও দাবি করেন তিনি, কিন্তু তেমন কিছুই করা হয়নি বলে দাবি খাড়গের। অপরদিকে আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে অ্যাডমিশন পোর্টাল চালু হচ্ছে আগামী 29 মে। এই পোর্টালে বিভিন্ন কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে আগামী 16 জুন পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন কমিটির চেয়ারম্যান মানবেন্দ্র দত্ত চৌধুরী জানিয়েছেন, 18 জুন থেকে শুরু হবে বিভিন্ন বিভাগের আবেদনপত্র যাচাইয়ের কাজ। এরপর 24 জুন প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা থেকে স্নাতক ও সুসংহত পাঠ্যক্রমে ভর্তির তারিখ 27 জুন। দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে 1 জুলাই। এক্ষেত্রে ভর্তির তারিখ 4 জুলাই। এছাড়া প্রয়োজন হলে 10 জুলাই স্পট অ্যাডমিশনেরও সুবিধা থাকছে। 11 জুলাই থেকে ক্লাস শুরু হবে। যেসব কোর্সে ভর্তি হওয়া যাবে তার মধ্যে রয়েছে বি ফার্মা, ইন্টিগ্রেটেড এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, ইন্টিগ্রেটেড এসএসডব্লিউ, বিএলএলবি, বিএসসিবিএড, বিপিএ এবং বিবিএ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবাদ জানিয়ে বলা হয়েছে, বিস্তৃত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রসঙ্গত, এবছর ভর্তির ক্ষেত্রে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট বা সিইউইটি বাধ্যতামূলক থাকছে না। অপরদিকে ভালোবাসার টানে আমিনা থেকে রাধা, হিন্দু যুবককে বিয়ে করে প্রেমকে মান্যতা মুসলিম কনের। দীর্ঘদিন ছুটিয়ে প্রেম পর্ব চালিয়ে যাওয়ার পর স্বধর্ম ত্যাগ করে ভারতীয় আইন অনুসারে হিন্দু ধর্মাবলম্বী যুবককে বিয়ে করলেন ইসলাম ধর্মাবলম্বী আমিনা। তার বরের নাম শ্যাম রবি দাস। সমাজের রক্তচক্ষুর বয়ে তারা টানা 4 বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে ঘুরে বেড়িয়েছেন। অবশেষে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে গোটা করে এক যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে সনাতনী রীতিনীতি মেনেই স্বামীর সঙ্গে বিয়ে হয়ে আমিনার। জানা গেছে, গত 2020 সালের 31 জুলাই ভারতীয় আইন অনুসারে পাতারকান্দি থানাধীন তিলবুম এলাকার আমিনা বেগম ঘর বাঁধার স্বপ্ন নিয়ে নিজের ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং আইন অনুসারে সেই সময় আমিনা তার নাম বদল করে নতুন করে রাধা রবিদাস নামকরণ করেন। ফলে স্বাভাবিকভাবে উভয় স্বামী স্ত্রী হলেও উভয়ের পরিবার তাদের সামাজিকভাবে গ্রহণ করেনি। ফলে সমাজের বয়ে টানা 4 বছর ধরে তারা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান। এদিকে ইতিমধ্যে তাদের ঘরে জন্ম নেয় একটি পুত্র সন্তান। এমন খবর পেয়ে বিশ্ব হিন্দু পরিষদের সহযোগিতায় সম্প্রতি মেদলি চা বাগানে এক যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে ঘরওয়াপসি অনুষ্ঠানে উভয়কে স্বামী স্ত্রীর মর্যাদা দেওয়া হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঙ্কজ শ্যাম, রাজেন্দ্র বরদাজ, দাসিরাম গোয়ালা, শিবু সিনহা, মণিকান্ত সিনহা, রাজদীপ যাদব, রুস্তম কানু, বিক্রম সিনহা, বিশ্বজিৎ গোয়ালা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্বপন চালিহা সহ পূজার্চনার বিশেষ দায়িত্বে ছিলেন রাহুল উপাধ্যায়। অপরদিকে আজমলের জন্য অশনি সংকেত। সারা দেশে সর্বাধিক ভোট ধুবড়ীতে, সেরা 10 কেন্দ্রের মধ্যে নগাঁও, বরপেটা। সারা দেশের মধ্যে এবার সবচেয়ে বেশি ভোট পড়েছে ধুবড়ীতে, 92.08%। ধুবড়ীর চেয়ে যথাক্রমে 7 ও 8% কম পড়লেও ভোটদানে যথেষ্ট উপরের দিকে রয়েছে আসামের আরো 2টো লোকসভা কেন্দ্র নগাঁও ও বরপেটা। লোকসভা নির্বাচনের প্রথম 5 দফায় ভোট পড়ার যে পরিসংখ্যান নির্বাচন কমিশন শনিবার প্রকাশ করেছে, তাতে এই তথ্য সামনে এসেছে। কমিশনের পরিসংখ্যান জানাচ্ছে, সারা দেশের মধ্যে কেন্দ্রভিত্তিক ভোটের হারে দেশের সর্বাধিক 92.08% ভোট পড়েছে ধুবড়ীতে। বদরুদ্দিন আজমলের দুর্গ হিসেবে পরিচিত ধুবড়ী লোকসভা কেন্দ্রে দেশের মধ্যে সর্বাধিক যুবা ভোটারের অংশগ্রহণ লক্ষণীয়। কেবল ধুবড়ী কেন্দ্রেই নয়, রাজ্যের আরো 2টি লোকসভা কেন্দ্র নগাঁও ও বরপেটাও সর্বাধিক ভোটদানের শীর্ষ 10 কেন্দ্রের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে।
এই দুটি কেন্দ্রে ভোট পড়েছে ক্রমে 85.24 ও 84.97%। রাজনৈতিকভাবে এই পরিসংখ্যান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ধুবড়ী ও নগাঁও কেন্দ্রে মুসলিম ভোটারের সংখ্যাধিক্য রয়েছে। বরপেটাতেও মুসলিম ভোটাররা সংখ্যাগরিষ্ঠ ছিলেন, কিন্তু ডিলিমিটেশনের পর চিত্র অনেকটাই পাল্টে গেছে। এই প্রেক্ষাপট থেকে পরিসংখ্যানকে বিশ্লেষণ করলে ভোটদানের এই হার তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। সারা রাজ্যেই এবার আজমলের দলের বিরুদ্ধে মুসলিম জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ লক্ষ্য করা গেছে। করিমগঞ্জের মতো কেন্দ্রে ইউডিএ বিধায়করা জনগণের তাড়া খেয়েছেন পর্যন্ত, এমনকি আজমলকেও তার দুর্গ হিসেবে চিহ্নিত। ধুবড়ীর কিছু এলাকায় গণক্ষোভের মুখে পড়তে হয়েছে। এই ঘটনাগুলোর প্রেক্ষিতে ধুবড়ী ও নগাঁওয়ে ভোটের এই হার ইউডিএফ এর জন্য অশনি সংকেত হয়ে উঠতে পারে বলেই ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, আসামে 3 পর্বে ভোট হয়েছে। প্রথম পর্বে 19 এপ্রিল 5 কেন্দ্রে ভোটের হার 78.25%। 26 এপ্রিল দ্বিতীয় পর্বে ভোটের হার 77.35% এবং 7 মে তৃতীয় পর্বে আসামে ভোটদানের হার 81.71%। ধুবড়ী ও বরপেটায় ভোট হয়েছে 7 মে, নগাঁওয়ে ভোট হয়েছে 26 এপ্রিল। ধুবড়ী লোকসভা কেন্দ্রে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে ভোটাররা তাদের ভোটাধিকার সাব্যস্ত করেছেন। নদী কেন্দ্রিক এই কেন্দ্রটির বিভিন্ন বুথে নৌকায় গিয়ে ভোট দিতে হয়েছে। দুর্গম অঞ্চলের বুথ কেন্দ্রে অনেকে কষ্ট করে পৌঁছতে হয়েছে ভোট কর্মী, প্রিসাইডিং ও পোলিং অফিসারদের। দুর্গম যাতায়াত ব্যবস্থার মধ্যে ধুবড়ীর ভোটাররা গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করে এক নিদর্শন দেশবাসীর সামনে তুলে ধরেছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।